দেখো, আজকের যে আলোচ্য বিষয় তাতে বলা হয়েছে কি আবর্তনের বিবর্তন নির্ণয় করব আমরা। কিভাবে নির্ণয় করব আবর্তনের বিবর্তন? তো যেহেতু আবর্তনের বিবর্তন নির্ণয় করতে এসেছি, তাই আমরা আবর্তনের নিয়মটা আগে জানব, কারণ প্রথমে তো আমাকে আবর্তন করতে হবে। তাই আবর্তনের নিয়মে কি বলছে যে যদি এ বচন থাকে তাহলে তার আবর্তন হয় আয় বচন, যদি ই বচন থাকে তাহলে তার আবর্তন করতে হয় ই বচন, আবারও যদি আয় বচন থাকে তাহলে তার আবর্তন করতে হয় আয় বচন, এবং যদি ও বচন থাকে তাহলে তার আবর্তন করা সম্ভব নয়। তাই আমরা ছড়াছড়ে বলতে পারি যে আবর্তনের নিয়ম এটাই কি, যে এ থাকলে আই, ই থাকলে ই, আয় থাকলে আই, ও থাকলে নাই, অর্থাৎ ও বচনের আবর্তন সম্ভব নয়। আরও একটা যেটা গুরুত্বপূর্ণ নিয়ম তোমাকে আবর্তনের ক্ষেত্রে মনে রাখতে হবে, সেটা কি, যে আবর্তন যখন আমি নির্ণয় করব কোনো বচন থেকে, তখন কি হবে, তার উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তন ঘটবে। তাই দেখো দেওয়া আছে কি উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তন। তাহলে আমরা জানলাম কি আবর্তন নির্ণয়ের ক্ষেত্রে, এটা জানলাম কোনো বচন থেকে আবর্তন নির্ণয় করার সময় সেই বচনের উদ্দেশ্য এবং বিধেয় পদের স্থান পরিবর্তন ঘটবে, এবং বচনটা যদি এ বচন হয় তাহলে আবর্তন বা আবর্তিত করব আমরা কি বচন, আয় বচন। আবার বচনটা যদি ই বচন হয় তাহলে তার আবর্তন বা আবর্তিত করব আমরা কি বচন, ই বচন। আবার যদি বচনটা আই বচন থাকে তাহলে তার আবর্তন বা আবর্তিত করব কি বচন, আয় বচন। কিন্তু যদি বচনটা ও বচন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো আবর্তন সম্ভব নয়, অর্থাৎ আবর্তন নির্ণয় করা যায় না। তো চলো দেখা যাক একটা নিয়মের উদাহরণ দেখা যায় কি বলছে আবর্তনের ক্ষেত্রে। দেখো একটা বাক্য দেওয়া আছে যেখানে বলা হয়েছে কি অধিকাংশ কবি ভাবপ্রবণ। এই বাক্যটা থেকে আমরা কি নির্ণয় করব, প্রথমে বচন। যদি আবর্তনের ক্ষেত্রে বচন নির্ণয় করি তাহলে সেই বচনটার নাম হয় আবর্তনীয়, ঠিক আছে। এবার আমরা দেখব বাক্যতে আছে অধিকাংশ। এই অধিকাংশ শব্দটা যদি কোনো হ্যাবাচক বাক্যে থাকে বা সদর্থক বাক্যে থাকে তাহলে আমরা জানবো এটা আয় বচন হবে, এটা সূত্র বলছে। এবং যদি এই অধিকাংশ শব্দটা কোনো নাবাচক বাক্যে থাকে তাহলে কি বচন হতে পারে, ও বচন। এখন অধিকাংশ শব্দটা কি বাক্যে আছে, সদর্থক বাক্যে বা হ্যাবাচক বাক্যে, তাই এটা কি হবে, আয় বচন। তাই যেহেতু আবর্তনের ক্ষেত্রে বচন নির্ণয় করছি বাক্য থেকে, তার নাম হচ্ছে আবর্তনীয়। তাই লিখছি কি কোনো কোনো কবি হয় ভাবপ্রবণ, এটা হচ্ছে আয় বচন। এই আয় বচনের আবর্তন কি বচন হতে পারে, আগেই বলেছি দেখো আয় বচন থাকলে তার আবর্তন বা আবর্তিত হয় আয় বচন, এবং কি উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন ঘটবে। তাই আয় বচনের থেকে আমরা আবর্তন বা আবর্তিত করছি তখন সেটা হচ্ছে কি আয় বচন, এবং উদ্দেশ্য বিধেয় চেঞ্জ বা পরিবর্তন। দেখো আগের বচনটা উদ্দেশ্য ছিল কে, কবি, এবং বিধেয় ছিল ভাবপ্রবণ। ঠিক পরের বাক্য বচনটাই তোমার আবর্তন বা আবর্তিত যখন নির্ণয় করছি তখন কি দেখলাম, যে ভাবপ্রবণ উদ্দেশ্য হয়ে গেছে এবং কবিটা বিধেয় হয়ে গেছে, অর্থাৎ এখানে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন ঘটেছে, তাই আবর্তন নির্ণয় সম্ভব হয়েছে। তাই আমরা কি জানলাম, প্রথমত যে আবর্তনের ক্ষেত্রে যে বাক্য থেকে বচনটা নির্ণয় করব তার নাম হচ্ছে আবর্তনীয়, এবং যে বচন থাকবে সেই বচন থেকে যখন আবর্তন নির্ণয় করব তার নাম হচ্ছে আবর্তিত, এবং আবর্তনের যেটা মূল নিয়ম সেটা হচ্ছে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে। এটা গেল আবর্তনের নিয়ম। এবার চলো দেখবো আমরা বিবর্তনের নিয়ম কি। বিবর্তনের নিয়ম কি বলছে, এ বচন থেকে বিবর্তন হয় ই বচন, আবার ই বচন থেকে বিবর্তন হয় এ বচন, আবার আয় বচন থেকে বিবর্তন হয় ও বচন, আবার কি ও বচন থেকে বিবর্তন হয় আয় বচন। অর্থাৎ এ থাকলে ই বচন, ই থাকলে এ বচন, আর কি
আয় বচন থাকলে ও বচন এবং ও থাকলে আয় বচন নির্ণয় করতে হয় বিবর্তনের ক্ষেত্রে। এবং এখানেও যে মূল নিয়ম আছে সেটা কি, যখন আমরা বচন থেকে বিবর্তন বা বিবর্তিত নির্ণয় করব তখন সেই বচনের বিধেয় পদের সঙ্গে একটা অ যোগ করতে হবে। তাই নিয়মে লেখা আছে কি, বিধেয় পদের সঙ্গে অ যোগ করতে হবে। চলো একটা উদাহরণ নেওয়া যাক। বলেছে কি, যেমন মানুষ মাত্রই ধার্মিক। এখানে মাত্রই কথাটা আছে হ্যাঁবাচক বা সদর্থক বাক্যে। তাই সূত্র বলছে মাত্রই কথাটা যদি হ্যাঁবাচক বা সদর্থক বাক্যে থাকে তাহলে কি বচন করতে হয়, এ বচন করতে হয়। দেখো, যখন আমরা বাক্য থেকে বচন করছি এবং বিবর্তনের ক্ষেত্রে তখন সেই বচনটির নাম হয় কি, বিবর্তনীয়। তাই বিবর্তনীয় বা বচনটি কি হচ্ছে, এ বচন সকল মানুষ হয় ধার্মিক। এ বচন হয়েছে, এই বচন থেকে আমরা কি করব, বিবর্তন নির্ণয় করব বা বিবর্তিত নির্ণয় করব। আগেই বলে রেখেছি এ থাকলে বিবর্তনের ক্ষেত্রে কি বচন নির্ণয় করতে হয়, ই বচন, এবং কি করতে হয়, বিধেয় পদের সঙ্গে অযোগ। তাই দেখো, বিবর্তিত বা বিবর্তন যখন নির্ণয় করছি এ বচন থেকে তখন আমরা কি দেখছি, যে কোনো মানুষ নয় অধার্মিক। দেখো, বিধেয় পদের সঙ্গে কি একটা যোগ হয়েছে, অযোগ হয়েছে। এখানে কিন্তু উদ্দেশ্য বিধেয় চেঞ্জ বা স্থান পরিবর্তন করেনি, একই উদ্দেশ্য একই বিধেয় আছে, কিন্তু বিধেয়ের সঙ্গে কি হয়েছে, একটা অযোগ হয়েছে। এটাই হচ্ছে বিবর্তন বা বিবর্তিত। এবার আমরা জানবো কি, যে আবর্তনের বিবর্তন কিভাবে নির্ণয় করা যায়। চলো দেখে নেওয়া যাক। দেখো, বলছে কি, আবর্তনের বিবর্তন নির্ণয় করো। এরকম কোশ্চেন পরীক্ষায় আসে। কিভাবে আসে, বট কোশ্চেন আসে। 4খানা লজিক করতে হবে বা 4খানা আবর্তনের বিবর্তন নির্ণয় করতে হবে, তোমার নাম্বার থাকবে 8 নম্বর। তো আমাদেরকে করতে হবে এবং শিখতে হবে, 8-এ 8 পেতে হবে। তাহলে এখন আমরা শিখব কি, আবর্তনের বিবর্তন কিভাবে নির্ণয় করব। যেহেতু প্রথমে বলেছে আবর্তন তারপরে বিবর্তন, তাহলে প্রথমে আমরা বাক্য থেকে কার নিয়ম পালন করব, আবর্তনের। তাই দেখো, একটা উদাহরণ দেওয়া আছে কি, যে প্রত্যেক কবি সৎ। এখানে সূত্র বলছে কি, যে প্রত্যেক কথাটি যদি হ্যাঁবাচক বা সদর্থক বাক্যে থাকে তাহলে কি বচন করতে হয়, এ বচন। এবং যদি প্রত্যেক কথাটি নাবাচক বাক্যে থাকে তাহলে ও বচন করতে হয়। তাহলে এখানে দেখো, প্রত্যেক কবি সৎ, এই বাক্যটা অবশ্যই হ্যাঁবাচক বা সদর্থক বাক্য, এখানে কোনো নাম সূচক বাক্য নেই। তাই প্রত্যেক কথাটা যখনই দেখছি কি সদর্থক বাক্যে আছে তখন এটা চোখ বন্ধ করে কি বচন হতে পারে, এ বচন। তাই যেহেতু আবর্তনের বিবর্তন, তাই আবর্তন যেহেতু প্রথমে আছে, তাই আবর্তনের ক্ষেত্রে বচনের নিয়মে কি বলেছিলাম, যে বাক্য থেকে বচন করতে গেলে তাকে নাম দিতে হয় কি, আবর্তনীয়। তাই আমরা দিয়েছি কি, আবর্তনী। কি বচন, সকল কবি হয় সৎ, এ বচন। তাহলে আবর্তনীয় থেকে আমরা কি করব, বিবর্তন না, অবশ্যই আবর্তন বা আবর্তিত। আমরা এর আগেই বললাম কি, যে বচন থেকে আবর্তন করতে হয় কি বচন, আয় বচন, এবং কি করতে হয়, উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তন করতে হয়, তাই না। তাহলে আবর্তনীয় থেকে আমরা কি করছি, আবর্তিত বা আবর্তন নির্ণয়। এ বচন আছে, তাই কি করলাম, কোনো কোনো সৎ ব্যক্তি হয় কবি, উদ্দেশ্য বিধেয় অবশ্যই পরিবর্তন করেছে স্থান, এবং কি বচন হয়েছে, আয় বচন। তাহলে আমরা আবর্তনের কাজ কিন্তু কমপ্লিট করেছি। এবার প্রশ্নে বলছে কি, আবর্তনের বিবর্তন, অর্থাৎ আবর্তন থেকে বিবর্তন করব। তাই আবর্তন থেকে বিবর্তন করতে গেলে সোজাসুজি কি করব, আবর্তিত থেকে বিবর্তিত করব। এখানে কিন্তু নতুন করে কোনো বচন নির্ধারণ করব না, কারণ বচন তৈরি হয়ে আছে, সেখান থেকে আবর্তিত হয়েছে, এবং আমার প্রশ্ন বলেছে আবর্তনের বিবর্তন নির্ণয়। তাই আবর্তিত থেকে আমরা সোজাসুজি বিবর্তিত বা বিবর্তন নির্ণয় করব। দেখে নিই, আবর্তন বা আবর্তিততে কি বচন আছে, অবশ্যই আয় বচন। আমরা জেনে গেছি কিছুক্ষণ আগে কি, যে আবর্তন এর নিয়ম একটা, এবং কি জানলাম, বিবর্তনের নিয়ম। কি বিবর্তনের নিয়ম, যদি আয় বচন থাকে তাহলে সেক্ষেত্রে ও বচন করতে হয় বিবর্তনের ক্ষেত্রে। তাই দেখো, আয় বচন আছে, তাহলে তার বিবর্তন কি হবে, ও বচন। এবং কি বিবর্তনের নিয়ম, বিধেয় পদের সঙ্গে একটা অযোগ করতে হবে।
তাই দেখো এখানে কোনো উদ্দেশ্য বা বিধির স্থান পরিবর্তন ঘটেনি। কোথায়? বিবর্তনের নিয়মে। কোনো সৎ ব্যক্তি নয় অকবি। কি হয়েছে? একটা বিধি উপদের সঙ্গে একটা অযোগ হয়েছে এবং এটা কি হয়েছে? বিবর্তিত বা বিবর্তন নির্ণয় হয়েছে। তাই আমরা দেখলাম কি আবর্তনের বিবর্তন নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে বাক্য থেকে বচন যেটা নির্ণয় করব তার নাম দিব আবর্তনীয়, এবং সেই আবর্তনীয় বা বচন থেকে তৈরি করব আবর্তিত বা আবর্তন, এবং আবর্তনের বিবর্তন নির্ণয় করার জন্য আমরা এই আবর্তিত বা আবর্তন থেকে করব কি? বিবর্তন বা বিবর্তিত। বুঝতে পেরেছ? আজ এই পর্যন্ত। আমার চ্যানেলে ক্লাস তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবে, একটা সাবস্ক্রাইব অন্ততপক্ষে করে যাবে, যাতে নতুন ভিডিও তোমাদের সামনে আমি হাজির করতে পারি। আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, পড়ার মধ্যে থেকো।